শেখ হাসিনা আজকে কেন ফাঁসির রায় তার, এটা তো কার্যকর করা বাংলাদেশের মানুষই দিবেন, এটা আওয়ামী লীগের কিছু করতে হবে না। বাট স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির রায় দিবে। আপনি কথাগুলি হেসে বলছেন, তার মানে ইউ আর নট সিরিয়াস অন দ্যাট নোট। আমিও হেসে কথা বলতেছি, আই এম নট ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার। খালি একটাই বিবেকে লাগে, সেটা হচ্ছে স্পর্ধাটা। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসির রায় দেবেন, কার্যকর তো সেটা আল্লাহ পাক জানেন, আপনারাও জানেন, এটা হবে না, 100টা রায় দিলে হবে না। এই স্পর্ধাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। আমি তো আপনাকে বললাম শেখ হাসিনা নিজের হাতে গুলি করে নাই, তাহলে এর আগে স্বাধীন বাংলাদেশে যতগুলি রাষ্ট্রপ্রধান আছে সবারই জীবিত থাকলে ফাঁসি দিতে হবে, মৃত থাকলে মরণোত্তর ফাঁসি দিতে হবে। তো আমি আসলে বলতে চাচ্ছি যে মূল কথা হচ্ছে এটা একটা সাজানো রায়, পাতানো রায়। এই রায় নিয়ে বাংলাদেশের কোনো মানুষই সিরিয়াস না, কোন রাজনৈতিক দল সিরিয়াস না। খালি ওই যে সবারই একটা জায়গায় আছে যে এই রায়ের পরে হয়তো আওয়ামী লীগের কর্মীরা ডিমোরালাইজড হবে এই প্ল্যান থেকে, কিংবা এই রায় বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দিবে, ফাঁসির রায় দিবে। এই স্পর্ধাটার জন্য আমরা একটু কষ্ট পাই। মানে এটা টাইম উইল সে হোয়াট উইল বি হ্যাপেন, বাট এটা হচ্ছে একটু ভীষণ স্পর্ধার ব্যাপার। আর এটা তো হচ্ছে আপনি ধরেন যে এটার সাথে জড়িত তো হচ্ছে একদম সরাসরি হচ্ছে জামাত শিবির, কারণ বিএনপি তো এই দায় নেবে না, কারণ তাদের তো গায়ে শত শত হত্যার দাগ আছে। তো জামাত শিবিরের আপনি তো দেখলেন এই যে ভদ্রলোক চিফ প্রসিকিউটর, ও তো যে জামাতের পেট্রোলে ব্যারিস্টারে পড়াশোনা করতেন। আজকে দেখলাম যে যেই বিচারক রায় দিবেন, এই ভদ্রলোক জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগের পতন আন্দোলনে অংশগ্রহণ করতেন। তাহলে আপনি বোঝেন যে এই রায়ের এফেক্টটা কোন জায়গায় পড়বে, বা এর ক্রেডিবিলিটি কোন জায়গায়। তো এটা বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা অর্ডার সিটি যে শেখ হাসিনাকে ফাঁসির রায় দিবে। তো টার্ম উইলসে যারা দেবে তারাও তো এই দেশের নাগরিক। আমি ইটস নট এ থ্রেট। আপনি ধরুন একটা অসাংবিধানিক সরকার, একটা অবৈধ সরকারের নিয়োজিত একটা কোর্টে যখন অবৈধ রায় দিবে, তাকেও তো আইনের মুখোমুখি হতে হবে, যে কলম ধরবে বা যিনি আজকে আর্গুমেন্ট করছেন। সবচেয়ে হাস্যকর জিনিস দেখেন, সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে শিল্ড দেওয়া হলো, সেই উকিল হাসি তামাশা করতেছেন বিচারকের সাথে। আপনি জিনিসটা দেখেন, আপনি আর আমি খুব ফ্রি হইলো তো আজকে এই মিটিং এ আপনি আর আমি খুব ক্যাজুয়াল টাইপের কথাবার্তা বলবো না, মানে কেমন হাসির জিনিসটা বানাইছে ওইটুক দিলে বোঝা যায়। সো উই আর নট ওয়ারিড অ্যাবাউট দিস। খালি শেখ হাসিনা রায় যদি বাংলাদেশে কার্যকর করতে হয়, সেটা এই বাংলাদেশে সম্ভব না। কোনোভাবে যদি বাংলাদেশে ফেয়ার নির্বাচন হয়, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আজকের যে বাংলাদেশের প্রেক্ষাপট, আমি বলছি না যে আওয়ামী লীগ একবারে ভূমিধস বিজয় করবে, বাট আওয়ামী লীগ উড বি দ্য লার্জেস্ট পার্টি, দ্যাট ফর শিওর। এটা আপনিও বোঝেন। এটা আমাদের সক্ষমতার জন্য না, এটা হচ্ছে গত 16 মাসে ইউনূস সরকারের ব্যর্থতা, ব্যাপক ব্যর্থতা, আর বিএনপি জামাতের ব্যাপক কুকর্ম। সেটা কন্ট্রোরেবলি আমরা যদি আমরা যেই মার্জিনটা বা যেই লেয়ারটাকে আমরা বিলং করি ভালো বা মন্দ হিসেবে, সেটা তাকে তারা ওভার স্মার্ট সাপ্রেস করে গেছে। তাই বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে তো এখন তাদের অল্টারনেটিভ আওয়ামী লীগ ছাড়া তো নাই, বিকজ তারা বিএনপির 16 মাসের 2001 থেকে 2006 এই সময়টা আওয়ামী লীগের জন্য খুব পজিটিভ। যেটা আওয়ামী লীগের পজিটিভটা হচ্ছে মানুষ, বাংলাদেশের মানুষ না যে কোনো দেশের মানুষ, ইলেকশনের সময় ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টটা দেখে, ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টটা। আওয়ামী লীগ ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট না। এর মাঝে যে দলটা এই যে ইউনিট গভর্নমেন্ট থেকে সবাই উন করছে, সবার দলে, সবার গভর্নমেন্ট, এটা বিএনপির চাঁদাবাজি না কিছু, মানে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ না এখন না। এর জন্য তারা আওয়ামী লীগকে ইলেকশনে সুযোগ দিতে চায় না। এই কারণে পাবলিক যদি ভোট দেওয়ার সুযোগ পায়, এর জন্য সম্ভবত আওয়ামী লীগকে সুযোগ দিতে চায় না তারা। এর জন্য তারা ইলেকশন যদি করেও ফেলে তারা, এটা আপাতত গভর্নমেন্ট হবে, স্টেবল গভর্নমেন্ট হবে না, স্টেবল গভর্নমেন্ট হবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জামাত শিবির ছাড়া বিএনপি, তো আমরা স্বীকার করি বা না করি, বিএনপি কিছুটা তো প্রো পিপল দল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে
আমাদের বাংলাদেশে তো অলরেডি অনেক এক্সাম্পল সেট করা আছে ভালো মন্দ। এই রিক্সে বিএনপি যে 1-1.5 বছরের জন্য সরকার গঠন করবে, বুদ্ধিমান হলে করার কথা না। সে খুবই বেপরোয়া, সে যে কোনো ভাবে গভর্নমেন্ট ফর্ম করতে চায়। না, তার জন্য তো তারা অলরেডি, আপনি দেখলেন যে তারেক জিয়ার সাথে দেখা করে আসছে ডক্টর ইউনূস। এই রাষ্ট্রপতির ডিগনিটির সাথে যায় না। জুলাই তাদের কি সনদ, আমি জুলাইয়ের রক্তকে আমি অবজ্ঞা করছি না, বাট এই রক্তের বিনিময়ে যেটা অর্জিত হওয়ার কথা ছিল সেটা তো অর্জন হয় নাই। যারা এই যে আমাদের তরুণরা, যারা আমাদের ইয়থরা, যারা পলিটিক্যালি ইনভলভ না, যারা পাওয়ার ব্যালেন্স করে না, পাওয়ার এক্সারসাইজ করে না, শুধুমাত্র একটা বিবেকের তাড়নায় হোক, তাদেরকে মোটিভেট করে হোক রাস্তায় নামানো হয়েছিল। তাদের যে স্বপ্ন ছিল, মুগ্ধদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কি আজকে পূরণ হয়েছে? একটা বেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে তো আওয়ামী লীগের চেয়ে। আওয়ামী লীগের আমল ধরেন যে ভীষণ খারাপ ছিল, ধরেই নেই। সেটা কেমন ছিল আজকে বাংলাদেশের মানুষ তো বলছি আগেই ভালো ছিলাম, আপনি ধরে নেন। সেই আমলটার থেকে তারা ভালো কিছু উপহার দিতে পারছে? এই মুগ্ধদের রক্ত কি বেচা যায় না? আজকে আমরা যারা পলিটিক্স করি, আমাদেরকে যাদেরকে কারাপ্ট বলা হয়, আমরা টাকা বাজার করি, আমরা কারাপ্টেড। তো আজকে আপনি দেখেন 16 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পলিটিক্স করে আওয়ামী লীগ বিএনপি নেতার একটা বাড়ি ঘর গাড়ি কিনে দামি। আব্দুল হান্নান মাসুদ যে গাড়ি থেকে নামে, একটা, আমি কেন বললাম ওর, আমার মনে হয় যে যারা জুলাই আন্দোলনের ছাত্র যারা লিড দিছিল, ওদের মধ্যে ফাইন্যান্সিয়ালি বা এই বোধহয় সবচেয়ে খারাপ হতে আব্দুল হান্নান মাসুদেরই। ওর বাড়িটা আমি দেখলাম তো। এই ছেলে এখন যে গাড়িতে নামে, সেটা আওয়ামী লীগের একটা নেতা 30 বছর করার পর করে, বিএনপির একটা নেতা 30 বছর রাজনীতি করার পর একবার এমপি মন্ত্রী হইলে বানায়। কারাপশনের দিক দিয়ে তো তারা আমাদেরকে চাপিয়ে গেছে। এর জন্যই তো, এর জন্য দলটা কিছু আর হয় নাই। এই দলটা ক্লিক করে নাই, এই দলটা ক্লিক করে নাই। 1 বছর আগে যে আশা করা হয়েছিল, দলটা ক্লিক করে নাই। দলটা হয়তো জামাতের বি টিম আছে, এবি পার্টি, এটা হচ্ছে সি টিম। এটা একা ইলেকশন করলে কোন সিট পাওয়ার নিশ্চয়তা নেই। একা ইলেকশন করলে হয়তো জামাতের সাথে ইলেকশন করতে পারে। সেটা 2018 সালে প্রথম কিন্তু আমেরিকা সিদ্ধান্ত নেয় যে জামায়াত ছাড়া শেখ হাসিনাকে হাঁটানো যাবে। ফলে আমেরিকান এমবাসিতে তারা বিপুল পরিমাণে জামায়াতের শিবির লোকেদের অ্যাপয়েন্ট করে। আগে কিন্তু ছিল প্রগতিশীল লোকের। সেই প্রগতিশীল লোকেরা যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাদের কারোর সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তাদের কাছ থেকে আমি শুনেছি বিশদ তথ্য। কিন্তু 5ই আগস্টের ঘটনার পর আমেরিকার সেই তাদের আর প্রয়োজন নেই। এখন আমেরিকান দূতাবাসে আমি শুনেছি সেই জামায়াত বা শিবিরের লোকেরা নেই, 1-2 আছে, বাকিরা নেই। তাদেরকে অন্যান্য এনজিও বা ইত্যাদিতে ফিট করিয়ে দেওয়া হয়েছে। চাকরি হয়তো যায়নি, কিন্তু অন্য কোনোভাবে রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ফলে আমেরিকা যখন দেখেছে তাদের উদ্দেশ্য সাধিত হয়েছে, যাদের মাধ্যমে হয়েছে তাদেরকে ছড়ে ফেলে দিচ্ছে। এবং ইউনূসের দ্বারা যে উদ্দেশ্য সাধিত হয়েছিল, তারা শেখ হাসিনাকে সরানোটাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। এবং সেই সফলতার পরে তো গোটা ব্যাপারটাকে সুসংগত করতে হবে, করে একটা দেশকে তাদের স্বার্থে দেশটাকে কি করে নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারে একটা সম্পূর্ণ অনিশ্চিত অবস্থা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি। যে কারণে আপনি যেটা বলছেন যে ইউনূস জামায়াতের জন্য ভোটের জন্য কি বার্তা, তখন আমেরিকার কাছে যেটা বার্তা সেটা হচ্ছে যে এরা ফেল করছে, তাদের স্বার্থ পূরণ করতে পারছে না। বিএনপি কতটা পাল্টে কিনা পরের কথা, আমার তো নিজের ধারণা বিএনপি কে অনেকাংশেই কোণঠাসা করে ফেলা হয়েছে। বিএনপি কিন্তু 237টি প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছে। এইটা আপনি যদি বলেন, আমি বলবো যে আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলবো এটা বিএনপি তরফ থেকে বিএনপি অনেক ভেবে চিনতে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। এই কারণে বলবো, আমি বিএনপির প্রশংসা করেই বলছি, এই কারণেই বলছি যে যখন তারা দেখছেন যে কোন নির্বাচন হবে কি হবে না একটা অনিশ্চয়তা,
তখন তারা অথচ তারা সরাসরি ইউনুস বিরোধী কোনো আন্দোলনে যাচ্ছেন না, যেতে পারছেন না। আন্দোলনে যেদিন যাবেন সেদিন ইউনুস প্রত্যেককে জেলে ঢোকাবে। ফলে তারা এখন একটা বিকল্প পথ নিয়েছে, যে পথটা হচ্ছে আমরা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিলাম। এমনকি ক্যান্ডিডেট নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় হাতাহাতি মারামারি হচ্ছে, সেসব খবর আছে। ফলে নির্বাচনের ক্ষেত্রে যেরকম হয়ে থাকে, নির্বাচন পরিবেশ তৈরি করে ইউনুসের উপরে, কিন্তু সেটা কিন্তু একটা চাপ। এই কারণেই চাপ, যারা প্রার্থী হয়েছে তারা তো তার নিজের নিজ এলাকায় প্রচারে নামবেন এবং তারা বলবে যে আমরা ভোটের প্রার্থী এবং ভোটের জন্য আমরা জিতলে কি করব না করব ইত্যাদি, পরবর্তীকালে কি হবে। ফলে প্রকারান্তরে এই প্রার্থী দেওয়াটা আসলে ইউনুস বিরোধী একটা রাজনৈতিক চাল বিএনপি দিয়েছে এবং খুব ভেবে চিন্তে দিয়েছে। তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে না, আন্দোলন না, কিন্তু প্রার্থীরা তো প্রচারে নামবে। হ্যাঁ, মিছিল হচ্ছে, প্রচারের মিছিল। হ্যাঁ, প্রার্থীরা যদি প্রচারে নামেন, প্রচারে নামলে অনেকে কয়েকদিন পর নানা ধরনের ভিডিও পাবেন, কেউ কেউ প্রার্থী হয়তো ইউনুসের বিরুদ্ধেও বলছে, এমন হতে পারে, জামায়াতের বিরুদ্ধে বলছে, এনসিপির বিরুদ্ধে বলছে, এমনও ভিডিও পাবে না কয়েকদিন পর। কিন্তু তার ওটা এক ধরনের, এই প্রার্থী ঘোষণাটা আমার ধারণা ইউনুসের বিরুদ্ধে একটা প্রকারান্তরে জেহাদ, সেইটা বিএনপি করেছে। এবং তার পরিণতি কি হবে সেটা বলা মুশকিল। ফলে বিএনপি এটা ছাড়া, বিএনপি ক্যাডাররা অধৈর্য হয়ে পড়ছে, যাচ্ছেন যে কবে আমরা ক্ষমতায় আসবো, ইউনুস কি দেবেন কি দেবেন, যে প্রশ্নটা শুরুতে করেছিলেন, নির্বাচন হবে কি হবে না। ফলে আমি অনেক আগে থেকেও বলেছিলাম, বারবার বলছিলাম যে ইউনুসকে বাধ্য না করলে তিনি কিন্তু নির্বাচন দেবেন। তিনি নানা অজুহাতে নানা রকম কথা বলতে শুরু করেছেন, বহিঃশত্রুর আক্রমণ হবে, বাইরে থেকে আক্রমণ হবে, নির্বাচন বানচাল করা হবে। আর তিনি তো ক্ষমতায় আছেন, তার তো স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তার তো পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আছে, সবাই আছে, তার হাতে তো সমস্ত সেনাবাহিনী আছে, গোয়েন্দা দপ্তর আছে। তারা কি বসে বসে ঘুমাচ্ছে নাকি? কেউ যদি বাইরে থেকে আক্রমণ করতে পারে এমন যদি খবর তিনি পেয়ে পান, তাহলে সেই খবরের যে প্রস্তুতি তাকে নিতে হবে, যে ব্যবস্থা তাকে করতে হবে। তিনি এইটা বলতে চাইছেন যে আসলে আমি দিতে চাইছিলাম নির্বাচন, কিন্তু বহিঃশত্রুর আক্রমণে, বহিঃশত্রু কেউ জানে না কে, বহিঃশত্রুর আক্রমণে আমি নির্বাচনটা করতে পারব। এই কারণে এইটা সুযোগটা না দেওয়ার জন্য বিএনপি কিন্তু প্রার্থী তালিকাটা ঘোষণা, বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে নির্বাচন হবে কি হবে না জেনে। কারণ এইটা হচ্ছে কয়েকদিন পর হয়তো এখন এইটা দেওয়ার পর তো আবার এনসিপি বা জামায়াতের উচিত ছিল প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া না। জানি না তারা করছেন কি করছেন না, সেটা আপনারা ভালো বলতে হবে না। আমি দূর থেকে যেটা দেখছি সেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে ভারত মার্কিন সম্পর্কের যেটা হচ্ছে, যে ডিফেন্স এগ্রিমেন্ট যেটা হয়েছে, তার মধ্যে একটা ইন্দো প্যাসিফিক একটা বিরাট বিষয়, এবং তার সাথে আপনি উল্লেখ করলেন যে এইভাবে রেজিম চেঞ্জ করার ভূমিকায় ভূমিকা নেবে না, পরিষ্কার বলেছেন। সুতরাং সেক্ষেত্রে এখন এই অঞ্চলটাকে, বাংলাদেশের অঞ্চলটাকে আপনি বলতে পারেন, যদি অনেকটা আমেরিকা, বোধহয় আমি হিন্দু বলে বলবো ভগবান, আমি বিশ্বাস করি না যদিও কোনোটাই, কিন্তু তাহলে না হলে বলবো আল্লাহর হাতে ছেড়ে দিই। ঠিক আছে, আমরা দেখছি যে এর মধ্যে পাকিস্তান থেকে জেনারেলরা আসছেন, নানান কায়দায় ঘন ঘন আসছেন, এবং আমাদের একজন উপদেষ্টাকে আমরা দেখছি সরকারি তহবিলে যুবকদের প্রায় 50,000-এর কথা, এবং প্রথম দফায় প্রায় 8,850 জনকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ শেখাচ্ছে, সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে। সেটা কেন? তা আবার যুব ক্রীড়া উপদেষ্টা মানে মন্ত্রণালয়ের অধীনে, যেখানে খেলাধুলা শেখানোর কথা, যেখানে যুবকদের অন্য কিছুতে উদ্বুদ্ধ করার কথা, সেখানে কেন সশস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে? কেন মানে ব্যক্তিগত বাহিনী তৈরি করা হচ্ছে? এই সবকিছু কি একই সূত্রে গাঁথা কিনা, যে তারা তাদের মতো করে দেশটাকে নিজেদের মতো করে একটা জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার, নিজেরাই নিজেদেরকে আলাদা করে ফেলার ফন্দি ফিকির কিনা, যে একদিন তারাই বাংলাদেশটাকে, নিজের দেশকে নিজেরাই আক্রমণ করে নিজেরাই দখল করে ফেললো আর কি? না, সে তো ঠিকই। এখন এই ধরনের যে যুদ্ধকতা যেটা বলা হয়, আমাদের এখানে যে প্রাইভেট মিলিশিয়া তৈরি করা, এবং প্রাইভেট মিলিশিয়া তার ট্রেনিং দিয়ে তৈরি করছেন, কি উদ্দেশ্যে করছেন, কার সঙ্গে যুদ্ধ করবেন? সেটাই তো,
সেটাই প্রশ্ন না, যুদ্ধ করবেন তার মানে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধ করার জন্য এরকম একটা প্রশিক্ষণ তৈরি হচ্ছে। অর্থাৎ সেই ধরনের যদি তথাকথিত একটা নির্বাচন কখনো কোনোদিন অনুষ্ঠিত হয়, তাহলে এই বাহিনী হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এখনো পর্যন্ত জানি না, এনসিপি আগের অবস্থান থেকে একটু কিঞ্চিত অবস্থান পরিবর্তন করেছে। তারা ভাবছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। যারা তথাকথিত সেই জুলাই বিপ্লবের উদ্যোক্তা এবং তারাই হচ্ছে নেতৃত্ব দিয়েছিল, আজকে তারা তো প্রায় গোটা রাজনৈতিক মানচিত্র থেকে অনেকটা দূরে সরে গিয়েছে না, এখন তারা তো কোথাও নেই। এখন গোটা মানচিত্রে যেটা আছে সেটা হচ্ছে এক ইউনূস আছেন, আর দুই হচ্ছে জামায়াত আছেন, আর বিএনপি আছে। এনসিপি তুলনামূলক, হ্যাঁ বিএনপি তো তবুও বলবো, হ্যাঁ ঠিকই বলছেন, বিএনপি কন্ট্রাসা বলেই কিন্তু বিএনপিকে প্রার্থী তালিকা ঘোষণাটা করতে হয়েছে। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই অনিশ্চিত অবস্থার কারণে এখন একটা, এবং এটা ঘটনা যদি সত্যি সত্যি কখনো যদি নির্বাচনের কথা দেখা যায়, প্রস্তুতি অন্তত সেইটার ক্ষেত্রে কিন্তু তখন দেখা যাবে আরো সহিংসতা বাড়ছে। সেই কারণেই হয়তো এই ধরনের প্রাইভেট মিলিশিয়া, সশস্ত্র মিলিশিয়া, সশস্ত্র মাফিয়া গ্যাং তারা তৈরি করছে না, যারা অ্যাকচুয়ালি তাদের নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সেরকম যদি একটা অরাজক অবস্থা তৈরি হয়, যে অরাজক অবস্থার একটা প্রতিফলন বা তার প্রতিক্রিয়া যদি ভারতে দেখা দেয়, সেরকম একটা অবস্থা হলে ভারতে নীরব থাকতে পারবে না। ভারতে নীরব থাকতে পারবে না, ভারতকে তখন একটা সক্রিয় সিদ্ধান্ত নিতে হবে এবং একটা ভূমিকাও নিতে হবে। সেইটার জন্য এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু সেটার জন্য দেখা যাক সেরকম পরিস্থিতি তৈরি হয় যেরকম এত নিকটবর্তী প্রতিবেশী, সেখানে যদি একটা সম্পূর্ণ অরাজকতা এবং সহিংসতা তৈরি হয়, সেই অবস্থাটার জন্য তো ভারতকে একটা প্রস্তুতি রাখতেই হবে। সেটা আমি ভারতের দিক থেকে বলছি। বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে কি হচ্ছে আমি সেটা জানি না। দ্বিতীয়ত একটা খুব মানে অদ্ভুত বিষয় যেটা গুরুত্ব দেওয়া দরকার, ঠিক এই সময়গুলোকে তথাকথিত নির্বাচনের সময়, যেগুলো তথাকথিত নির্বাচনের সময়, সেই সময় 1 মাস ব্যাপী এক ইসলাম প্রচারক জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া, আসতে চাইছিলাম জি। এই সময় দেওয়া হচ্ছে মানে তিনি সেখানে কিন্তু ইসলামের আদর্শে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করবেন, যেরকম উদ্বুদ্ধ করার কারণে হোলি আর্টিজান ঘটেছিল। হোলি আর্টিজান ঘটেছিল শেখ হাসিনাকে বিব্রত করার। এখন তো শেখ হাসিনা নেই, তাহলে এখন বিব্রত কাকে করবে না? বিব্রত করবেন তাদেরই। আমার মনে হয় এদের লক্ষ্য হবে, টার্গেট হবে পুরোটাই বিএনপি, যেটা কিন্তু আগামী দিনে এই জাকির নায়েক আসার পর আমার ধারণা বাংলাদেশ একটা গৃহযুদ্ধের সম্মুখীন হতে চলেছে, এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের অবস্থা আরো করুণ, শোচনীয়, দুর্ভাগ্যজনক ভাবে আরো করুণ এবং শোচনীয় হতে পারে। সেই সময় কিন্তু আন্তর্জাতিক দুনিয়াকে আমার মনে হয় এটা বুঝতে পেরে আমেরিকা হয়তো নিজের কিছুটা গুটিয়ে ফেলছে, যে কোনো দায় নিতে চান না আমেরিকা। রেজিম চেঞ্জ তো করিয়ে দিয়েছেন, কিন্তু তারপরে কি? তারপরে দেখছে তারাও অন্ধকারে হাত পা ছুটছে। তারা যার উপর নির্ভর করলে দেখলেন একটা অপদার্থ মানুষকে নির্ভর করে তারা এত কাণ্ড ঘটালো। এই অপদার্থ মানুষটির উপর আর ভরসা করা যাচ্ছে না, এটা পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে। এবং যেটা বাংলাদেশের মানুষ শুধু সবচেয়ে গুরুত্ব, এটা আমি ভারতীয় হিসেবে বলছি তা না, বাংলাদেশের প্রথিত সাংবাদিক যারা এক সময় 1/11 সময় ইউনুসকে প্রজেক্ট করতেন, সেই মহান সম্পাদকরা তারা আজকে প্রবন্ধ লিখছেন যে ইউনুস 1 বছরে ব্যর্থ। তাদের কাছে তাদেরও কিন্তু নারী শিকড় গাঁথা আছে যেখানে, সেটা ওয়াশিংটন হোক, পেন্টাগন হোক, কোথাও একটা আছে। তারাও কিন্তু লিখছেন যে ইউনুস ব্যর্থ। আমি তাদেরকে কোট করছি, আমি ভারতীয় হিসেবে বলছি না, আমি কোট করছি সেই সব সম্পাদকদের, যে সম্পাদকরা বলছেন যে ইউনুস ব্যর্থ, এবং সেই ব্যর্থতার কারণে তারা কিন্তু গুটিয়ে ফেলছে নিজেদের, এবং সে কারণে তাদের মাস্টার আমেরিকা গুটিয়ে ফেলছে, নিজেকে গুটিয়ে ফেলছে। অথচ এই সময় জাকির নায়েক এসে যে কাণ্ডটা ঘটাতে পারেন আশঙ্কা দিতে, সেটা তো একটা দেখার অপেক্ষা। আমি আগাম এটা বলাটা সঠিক হবে না, কিন্তু তিনি তো ইসলাম ধর্মের প্রচারের জন্য আছেন, তিনি তো
তার যে সংগঠন, তার কাজই হচ্ছে ইসলাম ধর্মের প্রচার করা এবং ইসলাম ধর্মকে আরো বেশি গ্রহণযোগ্যতা করে তোলা সাধারণ মানুষের কাছে, সেটাই তার একমাত্র উদ্দেশ্য। এখন সেক্ষেত্রে এই ভূমিকাটা কিন্তু গুরুত্বপূর্ণ, তবে আরো গুরুত্বপূর্ণ, আমি সব জায়গায় বলছি, আবারও বলছি, ডিসেম্বর মাস বাংলাদেশের জন্য গুরুত্ব। ফলে আমরা আরেকটা 16ই ডিসেম্বর, এটা প্রতীকী অর্থে বলছি, ডেটটা সবাই নাও হতে পারে, কিন্তু আরেকটা 16ই ডিসেম্বরের অপেক্ষায় কিন্তু বাংলাদেশ আছে। কেউ একজন আত্মসমর্পণ করবে 16ই ডিসেম্বর 1971 পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে। এখন তার আগে একটা যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমরা কেউ আত্মসমর্পণ করবে, সেটা কোনো বোর্ডার দেখা যাক। এই সময়টার মধ্যে একসাথে আসলে অনেক দিকে অনেকগুলো বিষয়, যেমন 13 তারিখে মানে তাদের তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে তারা বঙ্গবন্ধু কন্যার একটা প্রতিহিংসা পরায়ণ রায় দেওয়ার চেষ্টায় আছে, এটা খুব সন্নিকটে। তো এই যে একসাথে এতগুলো ঘটনা ঘটছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগও একটা কর্মসূচি দিয়েছে, লকডাউনের কর্মসূচি, এই সবকিছু মিলে বাংলাদেশে আজকের পরিস্থিতি হিসেব করলে এবং যতগুলো ঘটনা আশেপাশে ঘটছে সব মিলিয়ে মানে একটা জায়গায় মনে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লাভাটা ফুটছে, মানে একসাথে অনেকগুলো দিক। যেটাই বলতে চাইছিলাম, দুর্ভাগ্যজনক ভাবে সব থেকে এখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং যারা দিন আনে দিন খায়, এসব দিন মজুর, এমনকি সেই রিক্সাওয়ালারা, যারা পর্যন্ত বলছেন তারা কেউ আওয়ামী লীগের কর্মীও না, সমর্থকও নয়, নেতাও না। তারা যে অবস্থায় দিন কাটাতেন, আমি যেটা দেখেছি আগে বাংলাদেশে গিয়েও, অনেক পণ্ডিতরা বলতেন, তথাকথিত পণ্ডিত, রাজনৈতিক বিশ্লেষক, এমনকি যারা আওয়ামী লীগ পন্থী বিশ্লেষক, তারা পর্যন্ত বলতেন যে জনপ্রিয়তা হারাচ্ছেন শেখ হাসিনা। জনপ্রিয়তা আগের থেকে নিশ্চয়ই কম হতে পারে, কিন্তু আমি দেখেছি সাধারণ মানুষ তারা বলতেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, তাদের সাঙ্গপাঙ্গ, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ। তার কারণ হচ্ছে শেখ হাসিনা না থাকলে আমরা একটা অনিশ্চিত, সেই গরিব মানুষগুলো 2018 সালে আমাকে বলেছিল যে শেখ হাসিনা যদি না থাকেন তাহলে বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থায় যাবে। তারা যে কত বড় প্রাজ্ঞ, কত বড় ভবিষ্যৎ দ্রষ্টা, তা কিন্তু আজকের বাংলাদেশে প্রমাণিত। সেই সব গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা সিএনজি চালান, যারা ঠেলা চালান, যারা দিন মজুরি করেন, সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, গ্রামের সাধারণ মহিলা, আমি সেসব জায়গায় গিয়ে দেখে এসেছি, যারা বলেছিলেন সব ঠিক আছে এবং আওয়ামী লীগের পরিবর্তন হওয়া দরকার, নিশ্চয় তাদের সংস্কারের প্রয়োজন আছে, সবই ঠিক, কিন্তু শেখ হাসিনা না থাকলে যে কি হবে বাংলাদেশ সেটা আমরা জানি। তো তারা সেটা আজকে হারে হারে উপলব্ধি করছেন। তারা কিন্তু ফোরকাস্ট করেছিলেন আজ থেকে 7 বছর আগে। আপনি আমেরিকা, রাশিয়ার স্পোক্সপারসন কি বলেছেন এসব বলে যান, সাধারণ বাংলাদেশের গরিব মানুষ বলেছিল এবং আমাকে বলেছিল, আমি সেটা লিখেওছিলাম, শেখ হাসিনা যদি না থাকে তাহলে কিন্তু বাংলাদেশ একটা অনিশ্চিত জায়গায় পৌঁছে যাবে। সেটা আজকে তার কত বড় দুবছর, তাদের মতো অত বড় রাজনৈতিক বিশ্লেষক টেলিভিশনের পর্দায় যাদের দেখেন, ইনক্লুডিং মি, গৌতম গাড়ি, আমি আমার কথাও বলছি, আমার থেকে তারা অনেক বেশি প্রাপ্ত। তারা কিন্তু তাদের ব্যক্তিগত জীবন থেকে এটা উপলব্ধি করেছে, সেই জিনিসটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেছে। তারা আজকে, তাদের যদি বলেন যে তাদের আজকে 100 নম্বর দেওয়া হচ্ছে, তারাই ভবিষ্যৎবাণী করেছে, যেটা হয়েছে তাকে তাই তারাও সেটা বলেছিলেন, তাই ঘটছে। তবে আপনি যে মৌলিক প্রশ্নটা যেটা করেছেন সেটা হচ্ছে এটা ঘটনা যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যে অরাজক পরিস্থিতি, যে নৈরাজ্যহীনতা আমরা দেখছি, নৈরাজ্যের মধ্যে একটা, সেটাই আর কি। ধরুন আমেরিকার কাজ হচ্ছে সমস্ত উন্নয়নশীল ছোট রাষ্ট্র, ভারতের মতো বড় রাষ্ট্র, ছোট রাষ্ট্র যেগুলো উন্নয়নশীল, যেগুলো উন্নয়নের শিখরে উঠতে চলেছে, সেগুলোকে ডিস্টেবিলাইজ করে দেওয়া। এটা একটা বাংলাদেশ তার একটা উদাহরণ। সম্প্রতি নেপালও ঘটেছে, নেপালও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, সেখানেও ঘটেছে। শ্রীলঙ্কা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন সেখানেও ঘটেছে। তারা এই অস্থির করে
তাদের নিজেদের স্বার্থ, তারা আর্থিক স্বার্থ পূরণ করতে চান, সেই কারণে তারা এইসব জায়গায় সফল হন। খুব বড় রাষ্ট্র যদি আপনি বলেন, ইউরোপের রাষ্ট্র খুব বড় নয়, কিন্তু ইউরোপের রাষ্ট্রে তারা আমেরিকা ঢুকে রেজিম চেঞ্জ করে দিয়েছে, এরকম কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনি ছোটখাটো দেখতে পাবেন। ইন্দোনেশিয়া ভেঙে স্টিমার করে দিয়েছে, সেটা হয়েছে যেটা বাংলাদেশে করার একটা চেষ্টা ছিল, থেকে নিজে বলেছেন পার্লামেন্টে খ্রিস্টান স্টেট তৈরি করতে চান তারা। এইসব জায়গায় তাদের যে লক্ষ্য, আর বাকিদের যে যারা তাদের, এখন বাংলাদেশে তো অ্যাকচুয়ালি যেটা হয় যে প্রথমে তো মির্জাফররা ভাবেন যে তারা আমরা ক্ষমতা দিয়ে ক্ষমতা পেলাম, মির্জাফররা কোনোদিন কিন্তু চিরস্থায়ী হন না, তারা কিন্তু জয়ী হন না, শেষ পর্যন্ত তাদের প্রাণ হয়। তাদেরকে ছুড়ে ফেলে দেন যারা বানিয়েছে। আজ আপনি যাদের বলছেন জামায়াতের ভবিষ্যৎ ব্যবহার তারা করেছিল, জামায়াত চেষ্টা করে, জামায়াত অবশ্য একটা ব্যাপার আছে, জামায়াত হচ্ছে আইডিওলজিক্যাল পার্টি, তাদের আইডিওলজি থাকবে ৭১ পরেও ছিল, আজও আছে, সেখান থেকে কোনো পরিবর্তন ঘটে। এমন নয় যে জামায়াত হঠাৎ নতুন করে উত্থান হয়েছে, তা নয়, জামায়াতের আইডিওলজি ছিল ২৫-৩০%। আমি আইডিওলজি কথা বলছি, ভোটের শতাংশ বলছি। এই আইডিওলজিটা, মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডিওলজি, সেটা ছিল এবং সেটা সফল হয়েছে, সেটা তারা সেই অনুসারে চলছে না। এখন মানে ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল, যে খুব মুশকিল কি হবে। ফলে আমাকে আবার ফিরে যেতে হবে, আমি যদি যাই ঢাকায় তাহলে সেই রিক্সাওয়ালাকে আবার জিজ্ঞেস করবো যে ভাই এখন আপনি কি মনে করেন কি হবে বাংলাদেশে, তিনি যেটা বলবেন সেটাই হবে।